দিনে 3টে কন্ট্রোভার্সি জোনে ভিডিও করছে আর একটা ব্লগ চ্যানেলে ব্লগ দেখাচ্ছে সারাদিনে কাজকর্ম। তাহলে কী কাজকর্ম আমরা তো দেখতেই পাচ্ছি। একটা সংসারে 4টে প্রাণী, সেই 4টে প্রাণীও আবার 2টো রান্নাঘর, 2টো হাঁড়ি, 2টো ফ্রিজ আর দুটো সব, মানে এত সংসারী মেয়ে ছেলে যে শ্বশুর শাশুড়িকে নিয়ে খেতে পারছে না। ওই 2টো রান্না করতো নিজের জন্যে, এখন ওই বরকে মেরে তাড়িয়ে দিচ্ছে উপর থেকে, যা এখন বরেরও রান্না করতে হচ্ছে, আর বরের রান্না করতে হচ্ছে তার থেকে বরকে বেশি করে শুনতেও হচ্ছে, মাটিতে খেতে দিচ্ছে। ও আবার অন্য লোকের কি টেক কেয়ার করছি কি করছি না সেগুলো নিয়ে বলে। মানে সন্দীপের বাবা নাকি পরেই খায়। চিন্তা করুন কি মানে মানে বাইন মেয়ে ছেলে, এত বজ্জা। আচ্ছা, সন্দীপের বাবা পরে খেয়ে কি কি ব্যাপারটা কি, ও কী বোঝাতে চাইছে? সন্দীপের বাবা পরে খায়, এই যে পরে খায় বলে ও কি বোঝাতে চাইছে? যে পরিবারে ওই লোকটাকে সম্মান দেয় না, হ্যাঁ, কিন্তু পরিশ্রম করে বেশি। আরে তোর বরকে তুই দেখিয়েছিস যে থালা দিসনি, বাইরে থেকে খাবার কিনে খাচ্ছে, তাও আবার নিচে মাটিতে। তোর বরটার ওই সংসারে গ্রহণযোগ্যতা কোথায়? মা বাবার কাছে যখন খেত তখন খেত ঠিকঠাক, আর তোর কাছে খাচ্ছে তুই পুরো বুঝিয়ে দিচ্ছিস সেখানে খেতে গেলে এইভাবে মাটিতে রেখে খেতে হবে। স্যার সেসব কথা না, তুই গরিব ধনী, ধনী কি স্বরধ্বনি, গলার আওয়াজ ধনী বেরোচ্ছে মুখে, ওই ধনী না ধনী দন্তনে দিলি কোনটা? ধনী গরিব মানে পয়সাদারদের আমরা ধনী বলি, আর যারা অর্থনৈতিক সীমার নিচে তাদের গরিব বলি। তোর ধনী কি স্পেল করেছিস? মানে তুই বাংলাতেও ঢেরস, হ্যাঁ? খিস্তিকোর মহিলা, একটা খিস্তিকোর মেয়ে ছেলে। তুই বারবার ওই ম্যাডামকে বলছিস আপনি যাদের নিয়ে ঘুরছেন তারা সব খিস্তিকোর। তুই কটা ভদ্র ভাষা বলিস? তুই আজকে খিস্তি না দিয়ে ওদের বলতে পারিস। তুই তো আজকে সকাল থেকে মন্দিরাকে কি না বলি, ভেন্ডি ক্যান্ডি চেন্ডি সতী, মানে নোংরা কথা বললি। তাহলে তুই কী বললি? সাধুবাদ করলি, সাধুবাদ জানালি, সাধু ভাষায় সাধুবাদ জানালি? লাতখোর মেয়ে ছেলে, মানে দিয়ে ঝেঁটার বাড়িয়ে দিই। তোর ফাঁকা জায়গাটা তুই মানুষকে অ্যাটাক করতে বলিস, আর যাদের ভরা জায়গা তাদের ওই ফাঁকা করার চেষ্টা করিস। তুই কত বড় ক্রিমিনাল মাইন্ডেড! তোর ফাঁকা জায়গাটা তো তুই মানুষের কাছে বিক্রি করেছিস যে এইটাকে অ্যাটাক করবে, তাহলে আমি সিম্পাথি কাট খেলতে পারবো। আর যাদের ভরা কোল, সেই সব মাদের সন্তান মেরে ফেলে তাদের কোল খালি করার চেষ্টা করিস। তুই তুই সতী, তুই ভদ্র সভ্য? আগে নিজে কথাবার্তাগুলো ঠিক কর, তারপর অন্যদিকে আঙুল তুলবি। তুই জল জ্যান্ত একটা খিস্তি, তুই চলমান খিস্তি। তুই অন্যদের বলছিস খিস্তি কর। চল, তোকে বললাম যতখানি বলার তোকে বললাম, এবার সাইড যা। আজকে অনেক কিছু তুলে ধরবো বন্ধুরা। এই ভিডিওর এই ক্লিপটা আমি তুলে দিলাম, দিয়ে তারপরে কি বলছি দেখুন, দেখে নিন। ও আবার বউ বানানো তো আমার পেটে মেয়ে, আর আমার নাতির জন্য কি করবো? নাতি ঘরে থাকতো আর ভাবতাম কি নাতিকে বোধ হয় আমি দেখতে পারবো না। আমার মাঝে মাঝে শরীর খারাপ লাগতো, আর এই ঘর থেকে কাঁদতো, আর আমার বুকের প্রতি কেমন হতো যে আমার নাতির কত কষ্ট হচ্ছে, একটু বলে দিতে পারছি না। আর বোধহয় আমি নাতি নিতে পারবো না, আর একটু বলে কাঁদতাম, একা ঘরে শুয়ে ওরকম কাঁদতাম। আমার মনটা খুবই খারাপ লাগতো। আর আমি শুধু একটা কথাই বলবো যে মা বাবা হলো জগতের সেরা, ভগবানের আশীর্বাদ আর ভালোবাসা, সব থেকে প্রিয় মানুষ হলো মা বাবা। এর থেকে বড় আর কিচ্ছু হয় না পৃথিবীতে। মা বাবাকে ভালোবাসতে শেখো, দেখো নিজের মনে খুব শান্তি পাবে। দেখলেন? আমি এরপরে আর একটা দিচ্ছি, সেটাও দেখে নিন। আমি নাকি আমার দাদা বৌদির সংসার ভাঙছি, আমি হচ্ছে কাবাব মেয়ে হাড্ডি। তো দেখো, আমি উদাহরণস্বরূপ বলছি, এখানে কিন্তু আমার দাদা বৌদি হানিমুনে যায়নি। যদি কাবাব মেয়ে হাড্ডি বলাটা চলে এই দিক দিয়ে, যে যদি ওরা হানিমুনে যেত, তখন যদি ওদের মাঝখানে আমি ঢুকতাম বা আমার মা বাবাকেও ঢুকতো বা ঠাম্মি ঢুকতো, তখন ওটাকে বলা সম্ভব। তবে এই ব্যাপারটা নিয়ে যে এরকম মন্তব্য করা যায় সেটা আমার জানা ছিল না। যারা মানে মনে করছো যে আমার কারণে ওদের সংসার ভেঙে যাবে, তো সেটা একদমই ভুল ধারণা। যেটা আমার সাথে হয়েছে সেটা আমি অন্তত আমার দাদা বৌদির সাথে হতে দেবো না। আশা করছি বুঝতে পেরে। কি বুঝলেন? যেই শাশুড়ি ওর মা ছিল আর ও জ্ঞান দিচ্ছিল যে মা বাবা যদি পাশে থাকে, তাদের আশীর্বাদ যদি থাকে, আর মা বাবাকে যদি তোমরা মনে করো সেই দেবতার আসনে বসাও, তাহলে আর কিছু লাগে না। শিলাদেবীর করোনা পিরিয়ডে নেগেটিভ বেরিয়েছিল, তাও একটা আলাদা রাখতে বলেছিল না, ওদের বাড়িতে ছোট্ট কিষণু তখন ছোট্ট ছিল, 1 বছর বোধহয় পদার্পণ করবে এরকম ছিল। সেই জায়গা থেকে শিলাদেবী কি করেছে, কাঁদছে কি না, বাড়ির মধ্যে থেকেও বাচ্চাটাকে সে দেখতে পারেনি। দালালের কথা মনে পড়ে গেল। আর একবার ছাদের তলায় থেকে বরটাকে একদম দালালের ভেরু বানিয়ে দিয়েছে, মানে উপরে বরটারও বোধহয় এখন অধিকার নেই বা পারমিশন নেই, মানে এমন করে নিয়েছে। যেটা বলছিলাম, শিলাদেবী একই বাড়ির মধ্যে থেকে
কিষাণুকে নিতে পারছে না বলে তার বুক ফাটা কান্না করেছে যে আমি বোধহয় আর নাতিটার মুখ দেখতে পাবো না। মানে তার এমন অবস্থা হচ্ছে, কেন তো ওনার সুগার টুগার আছে, তো সেই জন্যে ইন্টারনাল যাদের এই প্রবলেমগুলো থাকে করোনা পিরিয়ডে তাদের বেশি অ্যাটাক হয়েছে এবং অনেকে মারাও গেছে। আমার বাড়িতেই হয়েছে। যাই হোক, আমি বলতে চাইছি এই ক্যাতাকুরানি একই মুখে এত কথা বলে কি করে? যেই শাশুড়ি তার মায়ের মতন, নিজেই বলেছে আমার শাশুড়ি তো মধ্যরাতে উঠে রান্না করে। প্রত্যেকটা পুরনো ভিডিও দেখবেন, শাশুড়ির প্রশংসায় পঞ্চমুখ। সেই শাশুড়ি এখন কাবাব মে হাড্ডি হয়ে গেছে বলে ও বেরিয়ে গেছে। বলছে না যে আমি একজন নোংরা, একটা বহু বিবাহে আসক্ত নারীতে, বহু নারীতে আসক্ত এইরকম একটা ল্যাটা মাছের ল্যাটা আমাকে আকৃষ্ট করেছে, সে নাকি পোশাক খুলতে এক্সপার্ট, এবং সেই কারণে আমি বেরিয়ে গেছি। বেরিয়ে যাওয়ার পর আমার তো এলিগেশন দিতে হবে। আর কাকে দিয়ে দিয়েছে? লাতখোর দালাল, যার নিজেরই রক্তের ঠিক নেই, জন্মের ঠিক নেই। সে এসে বলেছে ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার হয়েছে, অ্যাটেম্প টু মার্ডার 3 বার হয়েছে। চিন্তা করতে পারছেন? সে দালালি আর করতে পারছে না, তার কাছে নেই। যাই হোক, যেটা বলছিলাম, তাহলে সে বেরিয়ে যাওয়ার পর কি এলিগেশন দিয়েছে? যে তাকে মারধর করা হতো, তাকে প্রতিনিয়ত সুসাইড জন্য সে করে এরকম প্ররোচনা দেওয়া হতো। সে বলেছে কারণ সে যেই কারণে বেরিয়ে গেছে সেটার মতো নোংরা জিনিস আর নেই যেই গ্রামে ও থাকে আর যেই গ্রাম থেকে সে শ্বশুরবাড়িতে এসছে। দুটো গ্রামে এগুলো। তবে ওর গ্রামে খোঁজ নিলেই বোঝা যাবে ওরা কীরকম ধরনের ফ্যামিলি। মা সারাদিন রিলস করছে, মেয়েটার ভবিষ্যৎ নিজে দায়িত্ব নিয়ে টুকরো টুকরো করেছে। মেয়েটার এই অবস্থা, মা মেয়েটাকে উৎসাহিত করেছে, ভালো করেছিস, বাচ্চা নিবি না, তুই নিজেই এরকম কর আর আমাদের খাওয়া। আর এই মেয়েটা জানে মেয়েটা এইরকমভাবে নিয়ে আসবো, তারপরেই দাদাটার মনে হয় বিয়ে দিয়েছে। আমার এখন মনে হচ্ছে দাদাটা বেরোজগারে, দাদাকে বুঝিয়েছে। দাদা বেরোজগারে, দাদা বিয়ের সময় বোনকে পেরিয়ে চালিয়ে দিয়েছে, মা একটা কথা বলেনি। চিন্তা করতে পারছেন? মেয়ে কোথায়? দাদার বিয়েতে নেই, 10-5টা না, একটা দাদা। আর মা কি করছে? নৃত্য করছে, বিয়ে বাড়িতে নৃত্য করছে, ছেলের বিয়েতে থামিয়েও নৃত্য করছে। আর সে এখন এসে এদের মুখে অন্ন তুলে দিচ্ছে। সে কি বোঝে না? সে সব বোঝে, কিন্তু আর উপায় নেই, ফিরে যাওয়ার উপায় নেই। কারণ এর মা একে অভিসারে যাওয়ার জন্য সাজিয়ে গুজিয়ে পাঠাতো, আর বাবা যানবাহন নিয়ে ড্রাইভার সেজে পৌঁছে দিত। মা বাবা বোধ কীভাবে নোংরামোটা ওপেন প্ল্যাটফর্মে ক্যামেরার সামনে করতো। সে যদি শাশুড়িকে বলে যে কাবাব মে হাড্ডি হয়েছে, তার আর সন্দীপের মাঝখানে তার মা থেকে তাদের সুখের সংসারটা নষ্ট করেছে, কেউ মানবে না। গলা পর্যন্ত গঙ্গা জলে দাঁড়িয়েও যদি ক্যাতাকুরানি বলে, মানবে না। ছেলেই বলবে না, ছেলে তো বৌসুয়াগী তো ছিলই, মাকেও ভালোবাসে, সে কখনোই অস্বীকার করবে না যে হ্যাঁ মা এটা করেছে আর বউ যেটা বলছে ঠিক। সে স্বীকার করবে যদি ঠিক হয়ে থাকে। অবাক লাগছে, এই মানুষটা শুধু পরকীয়ার চক্করে চচ্চড়ি হয়ে সুন্দর সংসারটা গোছানো, সংসারটার মুখে লাথি মেরে চলে গেছে। খারাপ লাগে, কিন্তু খারাপ লেগে কাজ নেই, কারণ তার যেটা বিকানো সেটা বিকিয়ে দিয়েছে, এবং সেটা সুন্দর মতন আমাদের কাছে পরিষ্কার ঘনায় যেত, ঘন ঘোড়ার রস পিতে। কতটা নোংরা! মা সেটাকে প্রতিনিয়ত সাপোর্ট করে গেছে যে তুই ওখানেও যাবি, এখানেও আসবি, দুই দিকেই থাকবি। আপনারা ভাবতে পারছেন? হ্যাঁ, কি মা! ঠাম্মি কেন বললো না যে না এটা কেন করছিস, নাতনিকে কেন বললো না? তোর সুখের সংসার। আর সন্দীপকে সবাই চেনে পাড়ার, খারাপ হলে কেউ সাপোর্ট করতো না। রিকভারির দিন সবাই উপচে এসে পড়েছে, সবাই ওদের পাশে ছিল। বরঞ্চ ব্যঙ্গ করে ক্যাতাকুরানির মাকে বলছে, সন্দীপকে বলছে এটা তোমার শাশুড়ি, দেখে তো মনে হচ্ছে শালি। তার মানে বুঝতে পারছেন কতটা গতর খাগি? আজকে মেয়ের জন্য মাকে অসম্মানিত হতে হচ্ছে, আর মা এটাকে প্রতিনিয়ত সাপোর্ট করে গেছে, যা তুই যা করতে বেরিয়ে এসছিস সেটা কর। আমার খারাপ লাগছে এর মুখ দিয়েই যখন এরম শুনতে পাচ্ছি যে সে বলছে মা বাবার মতন আপন কেউ হতে পারে না, মানে শ্বশুর শাশুড়িকে বলছে। তাহলে কতটা সে নিজের বাপের বাড়ি থেকেও শ্বশুর বাড়িটাকে আপন করেছিল। তারপরে কি হচ্ছে? তারপর বলছে তাদের মাঝখানে তার শাশুড়ি কাবাব মে হাড্ডি হয়েছিল বলে সে বেরিয়ে এসছে। খুব খুব সত্যি কথা বলছে ও। আর যদি হয় তারপরে তার বেরিয়ে গিয়ে পরকীয়া করতে হবে? পরকীয়া করার জন্য কি এরকম একটা প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছিল? আর এইটা করেছিল বলেই ও পরকীয়া করেছিল? মানে নিজেই কিন্তু ল্যাটার ব্যাটার হয়ে যাবে। ওকে যদি প্রশ্ন করা হয় এর মানে তুমি এই প্রবলেম থেকে বেরোনোর রাস্তাটাকেই তুমি পরকীয়া রাস্তা হিসেবে বেছে নিয়েছো। আর আমাদের দালাল তো পরিষ্কার করে দিয়েছে যে পরকীয়া করলে মানুষের কী অবস্থা হয়, ওকে দেখে শেখো। আর আমরা বলবো পরকীয়াকে কেউ সাপোর্ট করো না। এই দালাল প্রত্যেকটা সংসার ভেঙে যেই দেখলো না আর যাবে না ওখানে, ও বেরিয়ে এলো। মন্দিরার সোমনাথের ক্ষেত্রে করার চেষ্টা করেছিল, দুর্ভাগ্য। মন্দিরার দুর্ভাগ্য যে ও সফলতা পায়নি, তাই জন্য সেই সোমনাথের বুকেই ফিরতে হচ্ছে। এটাই স্বাভাবিক। যে শ্বশুর শাশুড়িকে নিজের মা বাবার থেকেও একটা উচ্চ স্থানে বসিয়েছিল,
সে আজকে এই শাশুড়ির সম্পর্কে নোংরা কথা বলছে, দালালকে দিয়ে শ্বশুরের সম্পর্কে নোংরা কথা বলছে, শাশুড়ি পরকিয়া করতো এরকম কথা বলছে। চিন্তা করুন। আর আজকে না থাকলেও বাস, না বাজলো বাঁশুড়ি। মানে যার জন্যে ও ঘর ছেড়েছে তার সাথেই ও থাকতে পারলো না। মানে বলে না, কুলও গেল আর মানও গেল, মানে ইজ্জত মান সম্মান সব গেল, কিন্তু শ্বশুরবাড়ি আর ফেরার কোনো রাস্তা থাকলো না। এই তো অবস্থা, এই তো অবস্থা। একে কারা সাপোর্ট করে বলুন তো? কারা করে একে সাপোর্ট? এর মতন মন মানসিকতার যারা, তারা। তারপরেও কোনো রকম গঠনমূলক কিছু তার ভিডিওতে দেখাতে পাচ্ছে না যে না আমি হেলথ ড্রিঙ্কস খাচ্ছি, শরীরকে কমানোর জন্যে এইসব করছি, ওয়ার্কআউট করছি, এসব কিচ্ছু দেখাতে পাচ্ছে না। আজকে ও স্বীকার করে নিল যে আমি এগুলো করবোই, আমি খাবো, আমি খেতে ভালোবাসি, আমি নিজেকে সুন্দরী মনে করি, কুৎসিত মনে করি না, আমি থাকবো এরকম। কিচ্ছু তার করার নেই, আর দেখানোর নেই। এইটুখানি বলাছিলাম যে প্রথম যে ভিডিও ক্লিপটা দিলাম সেখানে সে কি বলছে, তাকে তো জোর করে বলায়নি। তাহলে বুঝুন তার ওই বাড়িতে প্রতিপত্তি কীরকম ছিল, আর কি কারণে সে বেরিয়ে গেছে। মুখটা দেখানোর লায়ক সে নেই। গ্রামের মোড়লরা তাকে শুধরে নেওয়ার জন্য চান্স দিয়েছে। কে এখানে বাদ সেধেছে? ওর বান্ধবী, ওই যে সঙ্গী, ও হচ্ছে হতচ্ছাড়ি, ও কিন্তু পরকিয়া করে, সেই সময় সন্দীপ বলেছিল। আর ওর মা, এই যে ক্যাথাকুরানির সংসারটা দায়িত্ব নিয়ে ভেঙেছে ওর বান্ধবী আর ওর মা, দায়িত্ব নিয়ে ভেঙেছে, ভেঙে গুঁড়ো গুঁড়ো করে ধুলোর সাথে মিশিয়ে দিয়েছে। ফিরে যাওয়ার আর কোনো তার উপায় নেই, পন্থাও নেই। রাতের পর রাত ঘুম হয় না। কেন হয় না বন্ধুরা? কারণ এই বয়সে এইরকম একটা শক পেয়েছে, যার কারণে সে বাড়ি ছেড়ে বেরিয়ে এসছে। ভাবেইনি যে এইরকম এত তাড়াতাড়ি ফল হাতে পেয়ে যাবে, যে সমাজচ্যুত হয়ে যাবে ও, এক প্রকার সমাজচ্যুত। কারা কথা বলে? এই যে দালাল প্রতিনিয়ত বলে সন্দীপদের বাড়িতে রিলেটিভরা আসে না। এর পুরনো ভিডিওগুলো দেখবেন, ক্যাথাকুরানি বলছে আশেপাশের লোককে আমরা ফল সমস্ত দিয়ে কুল পাই না। সে নারকোল বলো, আম, কাঁঠাল, লিচু না কালো জাম, তাহলে আম, জাম, কাঁঠাল, নারকোলও দেয়। আর কি বলছে যে ওদের বাড়িতে রিলেটিভ দেখা যায় না। কে বলছে? শালা লাতখোর দালালের বাড়িতে 24 ঘন্টা রিলেটিভ ভর্তি। ওর চা করতে করতে আর মিষ্টি বিতরণ করতে করতে সময় চলে যায়। উপরের মানুষগুলোকে আপন করতে পারলো না, ও অন্যের বাড়ির রিলেটিভ খোঁজে। আর ক্যাথাকুরানির আশেপাশের লোক দেখেন, ওর বাড়িতে ওই দুটো বাচ্চা ছেলে মেয়ে এসে পড়ে থাকে, কেউ টুকি ঝুঁকিও মারে না। তার বাড়িতে কোন রিলেটিভ দেখেন আপনি? আর দালাল শুধু অনধিকার চর্চা করবে, অনধিকার প্রবেশ করবে। দালালের বাড়িতে কোন রিলেটিভ? তার মাকেই আসতে দেখে, তার মা এলে উপরে যাওয়ার অধিকার নেই, দাঁড়িয়ে থাকে, এসে তালা খোলে না উপরের লোক। ও আবার অন্যের বাড়ির সমালোচনা করে রিলেটিভদের। সন্দীপদের বাড়িতে পাড়া প্রতিবেশী ওদের ওই হরিলুট দিলে, বড়টা করে পুজো দিলে বা নাম কীর্তন হলে আমরা দেখেছি, অনেকবার দেখেছি। ক্যাথাকুরানিও রান্না বান্না ফল প্রসাদ বাটোয়ারা করতে, যেমন প্রচুর লোক ওদের উঠোন ভরে যেত, প্রচুর লোক ওদের উঠোনে ভরে থাকতো, এত মানুষ ওদের ভালোবাসত। আর ও শুধু রিলেটিভ খোঁজে। তাহলে এক চুলে নেই, 7 কুলে কেউ নেই। ওর নরম জায়গাটা প্রতিনিয়ত মানুষকে বলে আঘাত করতে। ওই আঘাত করলে ও মানুষের ভরা জায়গাটা আঘাত করতে পারবে। মানুষকে মৃত্যু কামনা করে, মৃত্যুর মিছিল ওয়াইটিতে এ শুরু করেছে। পড়ে মরে যাবে, অভিশাপ দেয়া, সমস্ত কিছু। তারপরে একটা ভালো মানুষ সাজার চেষ্টা করে, মারও ঝেঁটা লাতি। তা আজকে আমার খারাপ লাগছে, এর মুখ দিয়ে এর শ্বশুর শাশুড়ি মানে প্রচণ্ড প্রশংসা আমরা শুনতে পেয়েছি। আর বেরিয়ে গেছে নোংরামি করে, তারপরে শাশুড়িকে মানে নোংরাতে শুয়ে দিয়েছে, মানে শ্বশুরের সাথে শোয় না। ওর বাবা আবার ওই পাল্টি পিসোকে ফোন করে বলছে, কেন, কী হয়েছে, কী করেছে, কেন শোয় নে একসাথে, কেন শোয় নে? মেয়ে কি বলেনি কোনো দিন? তার মানে তার কাছে নতুন লাগছে এই কথাগুলো। মেয়ে তো আগেই বলবে যে মা জানো আমার শাশুড়ির চরিত্র ভালো না, মেয়েই কোনো দিন বলেনি। তাহলে আজকে কেন বলছে? কারণ তার এই নোংরামোটা ঢাকার জন্য তার শাশুড়িকে শ্বশুরকে বদনামের ভাগিদার করছে। কত বড় হারামি আমি দালালকে ভাবি। পুরোনো ভিডিওগুলো দেখলেই বুঝতে পারবে যে ক্যাথাকুরানি যা যা বলেছে শ্বশুরবাড়ির সম্পর্কে ভালো কথা, নিজের ইচ্ছায় বলেছে, তাকে জোর করে বলানো হয়নি। এই তো অবস্থা, নিজের পায়ে নিজের কুড়ুল মারলে এরকমই হয়। কিচ্ছু বলার নেই। চলো এইটুখানি দিলাম। অবশ্যই করে রাত্রে লাইভ আসবো। লাভ ইউ অল। আর একটা কথা এই ভিডিওর সাথেই অ্যাড করি, মন্দিরার মা আজকে প্রথম ওয়াইটি থেকে টাকা পেয়েছে। ওর টাকা অনেক আগেই পেতো, ভুল ভালের জন্যে একে ওকে তাকে দিয়ে করিয়ে মনিটাইজেশন, তারপরে অনেক আছে, সেগুলো করতে পারিনি। ভেরিফিকেশান এ করা ও করা অনেক কাজ আছে, এমনি না কিন্তু কাজ আছে। আর এইটা যদি নির্ভুল তুমি না করতে পারো তাহলে কিন্তু টাকার জায়গা থেকে যাবে, তোমার কাছে বসো না, তুমি দেখতে পাবে না। সেই জায়গায় দাঁড়িয়ে নিপা টাকা পেলো, খুব ভালো লাগলো। সবার নাম করেছে যে টাকা পেয়ে মেয়েকে, গীতাদিকে ফোন করেছে, তার এই মনিটাইজেশন অন এবং এই প্রসেসিং, টাকা পাওয়ার প্রসেসিংয়ে অনেকের নাম করেছে, ভালো লাগলো। এইভাবে রোজগার করুক সে, এবং সে তার মোবাইলের ক্যামেরাটা ভালো না, মোবাইলটা ভালো করে কিনতে হবে, ভালো দিকে কিনতে হবে, আপলোড হচ্ছে না। আজকে মা মেয়ের এই তো অবস্থা। কিন্তু না, গীতাদির এখানে একটা দারুণ ভূমিকা আছে। গীতাদি কিন্তু মেয়ে টাকা দিলে সেটা মায়ের কাছে পৌঁছে দেয়।
না, হাতে হাতে দেয় না, গুগল পে, ফোনপে এইভাবেই দেয় গীতাদির মারফত। যাকে সবাই ভালো থাক এটা চাই, কিন্তু দালাল নিজে ভালো নেই বলে ও কেউ ভালো থাক সেটা চায় না। এটা পরিষ্কার লাতখোর দালাল। এই জন্যই চারিদিক থেকে লাত খেয়ে ওই লাতখোরে পরিণত হয়ে গেছে। কারো ভালো দেখতে পারে না, কারো ভালো দেখতে পারে না। এইটুকুনি বলার ছিল। আর অবশ্যই করে লাইভে আসবো। লাভ ইউ অল।